হুম, এই জায়গাটাকে ঘিরে দিতে হবে। আর এইখানটাকে ভালোভাবে পরিষ্কার করে ঠিক আছে, ঠিক আছে। আরে দেবাশিস, কি করছিস একা একা এখানে দাঁড়িয়ে? আরে অনিসদা, এসো এসো। অনেকদিন বাদ আমার বাড়িতে এলে। কিছু দরকার ছিল নাকি দাদা? হ্যাঁ, দরকার আর কি, এই আজকে কাজ একটু কম ছিল, ভাবলাম তোর সঙ্গে গিয়ে গল্প করে আসি। তা বেশ করেছো। ঘরে বসবে না বাইরে কোথাও যাবে? আপাতত এখানে দাঁড়িয়ে গল্প করি, অসুবিধে কিছু নেই তো? না না, অসুবিধে আবার কি আছে? বলো দাদা, তা আজকে এত কাজ কম কেন? অন্যদিন তো কাজের চাপে তোমাকে দেখতে পাওয়া যায় না। হ্যাঁ, সেই আর কি, কিন্তু সব দিন কি আর কাজ করতে ভালো লাগে? মাঝে মাঝে একটু ফাঁকা হতেও মন চায়। তা একটা কথা বল দেখি ভাই, তুই তোর গরুগুলো বিক্রি করে দিলি কেন? গরুগুলো থেকে তেমন লাভ আসছিল না। দুধ তেমন কিছু দিচ্ছিল না। কয়েক মাস ধরে প্রচুর লসের মধ্যে গিয়েছিলাম, তাই ভাবলাম গরু দুটোকে বিক্রি করে দিই। তাহলে তো ভালোই করেছিস। তা এরপরের পরিকল্পনা কি, বিয়ে শাদী করবি তো নাকি? করবো, তবে একটু দেরি আছে। সে কি রে, আর কত দেরি করবি বল দেখি? আরে বয়স তো হয়ে গেল, শীতকাল পড়ে গেছে, এরপর তো নিজে নতুন সংসারটা শুরু করে দে। আরে নতুন সংসার তো শুরু করবই। আর এই শীতেই সেটা করব। সেটা তোমরা দেখতে পাবে। তার মানে কাউকে ঠিক করে রেখেছিস নাকি? না না, সেরকম কিছু নয়। আসলে একটা জিনিস নিয়ে ভাবনা চিন্তা করছি। সেটা আগে থেকে বলা যাবে না, তবে শীতকালই আমার সংসারে সে প্রবেশ করতে চলেছে। তা আমাদের আগে থেকে জানাবি না বলছিস? জানালে হবে না। সে আমার সংসারে এলে দেখবে সবার উপকার হবে। অন্তত এই গ্রামের যারা ভালো মানুষ, তাদের তো উপকার হবেই হবে। আমার যে জানতে খুব কৌতূহল হচ্ছে রে, কি এমন জিনিস সেটা যে তোর সংসারে এলে আমাদের সবার উপকার হবে? হ্যাঁ, কৌতূহল থাকা একটু ভালো দাদা, তবেই তো মজা আসবে। সময় হোক, ঠিক দেখতে পাবে। ঠিক আছে ঠিক আছে, তাহলে সেই আশাতেই আমরা বসে রইলাম। দেখি শীতের দিনে তোর নতুন সংসারে কি এমন আসে। তুমি কি আর আমার বাপের বাড়ি যাবে না বলে ঠিক করেছো? যেতে তো আমার কোনো অসুবিধে নেই, কিন্তু কি জানো তো, পরের রাজপ্রাসাদ থেকে নিজের কুঁড়ে ঘর অনেক ভালো। হ্যাঁ, কিন্তু বাবা মাকে তো খুব দেখতে ইচ্ছে করে। কত মাস হলো দেখিনি। দেখতে কার না ইচ্ছে করে, কিন্তু তোমার দাদার জ্বালায় তো ও বাড়িতে টিকতে পারি না। তোমার দাদার মুখের যা ভাষা আর যা ব্যবহার, তাতে ও বাড়িতে যাওয়ার থেকে না যাওয়া অনেক ভালো। কিন্তু তাতেও অন্তত মা বাবার জন্য সমস্ত মান সম্মান দূরে রেখে আমাদের একবার করে যাওয়া উচিত। তোমার কথা তো আমি কোনোদিন অগ্রাহ্য করিনি। তবে হ্যাঁ, তোমার দাদার সঙ্গে কিন্তু কথা বলতে বলো না। আমি কিন্তু তোমাকে নিয়ে যাব, তোমার বাবা মার সাথে কথা বলে বাড়ি চলে আসবে সেদিনই, ঠিক আছে? এক রাতও কিন্তু আমি ওখানে কাটাবো না। সত্যি, দাদাটা যে কেন এমন দিন দিন হয়ে যাচ্ছে কে জানে। এরকম ছিল না জানো। সঙ্গদোষ ছাড়া আর কিছু নয়। এদেরকে মুখে বলে বোঝানো যায় না। তোমার বাবা মায়ের সঙ্গে সবসময় তো ঝগড়া ঝামেলা করে। লোকজন ডেকে চাপে ফেলে এদেরকে শায়েস্তা করতে হবে। ও কথা বলো না। তখন দেখবে নিজের ছেলেকে বাঁচানোর জন্য বাবা মাই সবার আগে গিয়ে দাঁড়িয়ে আছে। যাক, সেসব কথা বাদ দাও। যে যেমন হতে চায় তাকে হতে দাও। আমরা একদিন গিয়ে ঘুরে আসবো, মাঝে মাঝে তাদের খবর নেব কর্তব্যের খাতিরে, ব্যাস এটুকুই। এখন আমাকে খেতে দাও, কাজে বের হতে হবে। তোমার ব্যবহারটা ঠিক করো চঞ্চল। তোমার ব্যবহারের জন্য কেউ আমাদের বাড়িতে আর আসতে চায় না। আগে আমাদের বাড়িতে কতজন লোক কুটুম আসতো, কিন্তু এখন আর কেউ আসে না। ঘেন্নায় ঘেন্নায়। আসবার তো কোনো প্রয়োজন নেই। তাদের কি নিজেদের বাড়ি নেই? যেই দেখেছে এরা পয়সাওয়ালা লোক, অমনি কাজকর্ম ফেলে দিয়ে সারা দিন এখানে এসে গল্প করবার ফিকিরে এটা ওটা গেলা আর ঘরের জিনিসপত্র ধ্বংস করা, তাই না? তোর এরকম নিচু মানসিকতা হলো কি করে? তুই ভুলে যাচ্ছিস তুই কোন পরিবারের ছেলে? আমি কিছুই ভুল বলিনি। তোমরা ভুলে যাচ্ছ, এটা পাড়ার লোকের আড্ডাখানা নয়। যাদের গল্প করবার বা চা খাবার প্রয়োজন হবে তাদের জন্য পাড়ার দোকান খোলা আছে, সেখানে গিয়ে গল্প করুক, চা খাক। তাই নাকি? আর তার বদলে তুমি তোমার বন্ধু বান্ধব এই ঘরে নিয়ে এসে আড্ডা দেবে, মাতলামি করবে, তাই তো? আমি আমার বন্ধু সম্পর্কে একটা কথা শুনতে চাই না। তুমি এমন পর্যায়ে গেছো, নিজের আত্মীয় স্বজন সম্পর্কে তুমি তাদের মুখের উপর উল্টো পাল্টা কথা বলে দাও। সেই কারণে তোমার বোন জামাই এ বাড়িতে আসতে চায় না। আরে ওই গরিবের বাচ্চারা এই বাড়িতে এসে কি করবে? মানুষ গরিব হোক বা বড় লোক,
তার বড় হৃদয়টাই আসল। তার কাছে যদি বড় হৃদয় না থাকে তাহলে সে যত বড় মানুষই হোক না কেন মানুষের নামে কলঙ্ক, তাই তো? এসব শুনে শুনে আমি অভ্যস্ত হয়ে গেছি। তবে তোমাদেরকে আমি পরিষ্কার কথা বলে দিচ্ছি, পরিষ্কার। আজ থেকে আমি যেমন বলবো এই ঘরে তেমনটাই হবে। তার থেকে বাইরে কিচ্ছু হবে না, কিচ্ছু না। তুমি কি আমাদের ভয় দেখাচ্ছ? হ্যাঁ, দেখাচ্ছি। যদি আমার কথা না শোনো তাহলে এই বাড়ি থেকে তোমাদের দুটোকে ঘাড় ধরে বার করে দেবো, ঘাড় ধরে, বুঝলে? আবার কোথায় গেল? নিশ্চয়ই ওদের মাতাল বন্ধুদের সাথে মিশতে গেল। কতবার বারণ করেছিলাম ওদের সাথে মিশিস না। এখন চোখের সামনে দেখতে পাচ্ছি ছেলেটা উচ্ছন্নয় চলে গেছে, তার সাথে এই পরিবারটা ধ্বংস করছে। এখন আর কিছু করবার নেই, আমাদের সারা জীবন এইভাবেই দুঃখ নিয়ে চলতে হবে। কি বলবো ভাই, এই সবই হচ্ছে ব্যাপার। আমার ভাগ্যে যে এরকম ধরনের পরিবার জুটবে সেটা বুঝতে পারিনি। চঞ্চলদা সহ আরও কয়েকজন যে অনেক বাড়াবাড়ি শুরু করেছে সেটা তো আমি তোমাকে আগেই বলেছি। এই বাজারের দিকে আসবার খাতিরে তোমার সঙ্গে দেখা হয়, তুমি আবার এসব কথা যেন দিদিকে গিয়ে বলো না, ঠিক আছে? আরে না না, তোমার সঙ্গে যে দেখা হয় সে কথাই আমি বলিনি। তোমার দিদি তো কালকে আমাকে ধরেছিল বাবা মাকে দেখতে যাবে বলে। আমিও যাব বলেছি, কিন্তু এটাও বলে দিয়েছি যে রাত কাটাবো না, গুটি কয়েক কথা বলেই চলে আসবো। কিন্তু আমার কি মনে হয় জানো দাদা, জেঠু জেঠিমাকে ওইখান থেকে নিয়ে চলে আসাই ভালো হবে। চঞ্চলদা অনেক অত্যাচার শুরু করেছে। তোমরা গ্রামবাসীরা মিলে কিছু একটা করতে পারো না? সকল গ্রামবাসীরা তো তাদের উপর প্রচণ্ড রেগে আছে, সুযোগ পেলেই তাদের উত্তম মধ্যম দেবে, কিন্তু সেদিকে আবার একটা বাধা আছে। কি বাধা আছে ভাই? দু ঘা দিয়ে দিলি তো ওরা সোজা হয়ে যায়, আবার সোজা পথে ফিরে আসবে। সেই কাজ করতে গেলে প্রথম বাধা দেবে আপনার শ্বশুর আর শাশুড়িমা। ছেলে যতই খারাপ হোক না কেন, হাজারো হোক তার ছেলে তো, তাই জন্যই আর কি। তাহলে কি কোনো উপায় নেই? ওদের একটা দল আছে, ওই দলটা আমাকেও একবার একা পেয়ে খুব হেনস্থা করেছিল। আমার সেই থেকে ওদের উপর রাগ আছে, তবে আমি একটা ব্যবস্থা করছি। কি ব্যবস্থা করছো ভাই? এই শীতের দিনে আমার সংসারে নতুন একজনকে আনছি। কাকে কাকে আনছো? হ্যাঁ, সেটা আমি আগে থেকে কাউকে জানাচ্ছি না, তবে সে এলে কিন্তু এদেরকে শায়েস্তা করে দেবে। তাই নাকি? তাহলে তো খুব ভালোই হয়। যাক, এই কদিনের মধ্যে আমরা হয়তো যাব। শেষ অপমানটা একবার সহ্য করে নিই, তারপর তুমি সকলকে চুপ করিয়ে দিলে অনায়াসেই মাসে দুবার করে অন্তত তোমাদের ওখান থেকে ঘুরে আসতে পারবো। তা বাজার করা কি হয়ে গেছে? হ্যাঁ, হয়ে গেছে। চলো ভাই, এবার যেতে হবে আমাকে, ওদিকে অনেক কাজ পড়ে আছে। এলাম এবার, পরে দেখা হবে আবার, কেমন? হ্যাঁ গো, শোনো না, বলছি এদিকে তো রান্নার গ্যাস একদম শেষ হয়ে গেছে গো। তাতে কি হয়েছে? উনানে রান্না করো। জ্বালানি তো সেরকম কিছু নেই, আসলে গ্যাস আসার পর থেকে উনুনের ধোঁয়া খেতে আর ভালো লাগে না। সবকিছু নিয়েই চলতে হবে গিন্নি। আরে দুজনের সংসার, 2 মাস অন্তর অন্তর গ্যাস লাগে। সব সময় তো আর গ্যাস কেনবার সামর্থ্য থাকে না। কিছু কিছু জ্বালানিও ব্যবহার করে রান্নাবান্না করো। আমাকে ওসব বলে লাভ আছে? গ্যাস আসার পর থেকে তুমিই তো জ্বালানি এনে দাও না, তাহলে আমি কি করব? আসলে কি জানো তো, জ্বালানির দামটাও অনেক। এখন তো আর সেইভাবে গাছ কাটা হয় না, তাই জন্যই জ্বালানির দাম আগুন হয়ে যাচ্ছে। তাহলে ওই কথা নিয়েই বসে থাকো, রান্না বান্নাও করতে হবে না আর খাওয়া দাওয়াও করতে হবে না। হ্যাঁ, গোবরের ঘুঁটে হলে কিন্তু খুব ভালো হতো, কিন্তু এইদিকে আমাদের দেবাশিসও তার গরু দুটোকে বিক্রি করে দিয়েছে। একেবারে সমস্যায় পড়ে গেছি চারিদিক থেকে। গ্রামে তাহলে এরপর থেকে জ্বালানির অভাব দেখা দিতে শুরু করতে চলেছে। ওই চঞ্চল তো অনেক আগে থেকেই তাদের পারিবারিক সব গরুগুলোকে বিক্রি করে দিয়েছে, তারপর সেই টাকায় ফুর্তি করে বেড়ায়। না হলে তো আমাদের ঘুটের কোনো অভাব থাকতো না। হ্যাঁ, তা যা বলেছ। শুনছি নাকি আমাদের গ্যাস অফিসে গিয়ে ও ওর বন্ধুদের সাথে মিলে মাফিয়াগিরি শুরু করেছে। তার মানে? তার মানে গ্যাস অফিসের লোকজন দিকে গরম দেখিয়ে এসেছে যে গ্যাসের যা দাম তার থেকে বেশি টাকা উসুল করতে, যাতে তাদের একটা মুনাফা থাকতে পারে। ও বাবা, তাহলে এই সব ব্যাপার? ব্যাস, তাহলে আর হতে কি বাকি রয়েছে? দেখো আবার কোন দিন এই গ্রাম ছেড়ে অন্য জায়গায় না চলে যেতে হয়।
আরে না না গিন্নি, সেটা হবে না। আমি আশা রাখি, হ্যাঁ, এদের বদমাইশিটা ঠিক একদিন না একদিন এই গ্রাম থেকে দূর হয়ে যাবে। আমাদের শুধু সময়ের অপেক্ষা, তারপর দেখবে সবকিছু ঠিকঠাক। বেশ, সেই ভালো দিন দেখবার জন্য না হয় অপেক্ষা করলাম, কিন্তু তুমি এবার আমাকে কিছু জ্বালানি জোগাড় করে এনে দাও। রান্না বান্না করতে হবে তো নাকি? ঠিক আছে, তবে আমাকে কাঠ কিনতে যেতে হবে। তুমি একটুখানি অপেক্ষা করো, কেমন? বেটা বাপ এমন করে টাকাগুলো আমার কাছ থেকে আটকে রেখেছে যেন আমি একটা টাকাও নিজের হাতে না পেতে পারি। ও যদি ভেবে থাকে আমাকে এইভাবে আটকানো যাবে তাহলে ভুল ভাবছে। আজকে আমি কিছু টাকা চুরি করে নেব, কিন্তু সিন্ধুকের চাবিটা কোথায় গেল দেখি তো, বালিশের তলাতে দেখি। সিন্ধুকের চাবি ওখানে পাবে না, চাবিটা আমার কাছে আছে। তুমি বৃথা চেষ্টা করছো। আরে বাবা বাবা, তুমি এখানে কি করছো বাবা? বাবা, প্রশ্নটা তো আমার তোকে করা উচিত। তুই এখানে কি করছিস? আমার একটু দরকার ছিল বলে তোমার ঘরে এসেছিলাম। আমার ঘরে দরকার? তাও আবার আমার সিন্ধুকের চাবি নিয়ে দরকার? আর সেটা আমাকে জানাবি না? সেটা কখনো হয়? দেখো বাবা, তুমি কিন্তু ভুল ভাবছো আমাকে। আমি সেরকম কিছু বলতে চাইনি। আমি কিছুই ভাবিনি তোকে। তুই আমার ছেলে, আমার ঘরে তোর দরকার থাকতে পারে বই কি। কিন্তু একটা কথা বলতো, সিন্ধুকের চাবি নিয়ে তুই কি করতিস? হাতে টান পড়েছে বুঝি? টাকার দরকার? হ্যাঁ দরকার। কেমন বাপরে তুই, ছেলের হাতে একটা টাকাও না দিয়ে সমস্ত টাকা জমিয়ে রেখে দিয়েছিস। বিষয়টা তোমার দিক থেকে না ভেবে একবার আমার দিক থেকে ভাবো। আমি যদি টাকাগুলো না জমিয়ে তোমার মতো যৌবন বয়সে এদিক ওদিক খরচ করে বেড়াতাম, তাহলে কি তুমি আজকে এই দিন দেখতে পেতে? এই, তুমি কি আমাকে এটা বোঝাবার চেষ্টা করছো যে এই সমস্ত টাকা আমার জন্য রাখা আছে? হ্যাঁ, আমি সেটাই চেষ্টা করছি। আশা করছি তুমি বুঝবে। না, বুঝবো না। আমার জন্য কত কি রাখা আছে সেটা আমি বুঝতেই পারছি। এই জন্যই তো এদিক সেদিক ভিখারির মতো ঘুরে বেড়াই হাত পেতে পেতে। যত সব। সেটা তুমি তোমার নিজের বেয়াদুপির কারণে করো। তোমার হাতে যে টাকা পয়সা থাকে সেগুলো তুমি নিজের ফুর্তি করতে করতে উড়িয়ে বেড়াও, তাতে আমি কি করব? ব্যাস, আমি আর একটা কথা শুনতে চাই না তোমার মুখ থেকে। আমি চললাম। ছেলেটা একেবারে হাত থেকে বেরিয়ে গেছে, আর কোনোভাবেই একে সামলানো যাবে না। হ্যাঁ গিন্নি, তুমি ঠিকই বলেছ। আমার পক্ষে আর ওকে সামলানো সম্ভব না। আমি একেবারে হেরে গেছি। হ্যাঁ দাদা, এরকম সার আপনি আগে দেখেছেন কি? কোথাও পাবেন না, শুধুমাত্র আমার কাছে চারা। তেজি তো কাজকর্ম কিছু করবে তো, নাকি সারাদিন পড়ে পড়ে ঘুমাবে? হ্যাঁ, আপনি কি বলছেন বাবু? আপনি শুধু সময় করে ওকে খেতে দিলেই হবে। ও আপনার সমস্ত কাজ করে দেবে, সমস্ত। ঠিক আছে, এমন একটা ষাঁড় গরুই আমি চাইছিলাম। একে দেখে আমার বেশ পছন্দ হয়েছে। তা আপনি দাম কত চাইছেন এটার জন্য? এর চেহারার কাছে কাউকে দাঁড়াতে হবে না, দেখতেই তো পাচ্ছেন। তাই এর দাম মোটামুটি আমি এই 50,000 টাকা চাইছি। মানে 1,000-5 টাকা একটু কম করুন, তাহলে তো সব দিক থেকে সুবিধা হয়। না না দাদা, এই 5,000 টাকা কম করতে পারবো না, বুঝতে তো পারছেন। দাদা, এমন ষাঁড় এত সস্তায় আপনি পেয়ে যাচ্ছেন, দাম দর করবেন না? নিয়ে নিন, নিয়ে নিন। ঠিক আছে, আপনারা যখন বলছেন তখন আমি দাম দর করছি না। 50,000 টাকা দিয়েই নিয়ে যাচ্ছি, কেমন? বাবা, মা, কোথায় তোমরা? আমরা এসেছি বাবা, বেরিয়ে এসো। আরে মা, তুই এসেছিস? আয় আয়, ভেতরে আয়। এসো বাবা জীবন, এসো। আগে বলুন তো, দাদা কি আশেপাশে আছে? তাহলে আমরা এখানে দাঁড়িয়ে কথা বলি, চলে যাচ্ছি। না না, সে ঘরে নেই। আরে চলে যাচ্ছি মানে কি? তোমরা থাকবে না আজকে? না বাবা, থাকা হবে না। চলুন চলুন, এখন বরং ঘরে গিয়ে বসে দুটো কথা বলে নি। আপনাদের শরীর কেমন আছে বলুন? একদমই ভালো নেই, ধীরে ধীরে শরীর ভেঙে পড়ছে।
তোমার জামাই বলছিল তোমাদের দুজনকে সাথে নিয়ে চলে যাবে, এখানে তোমরা থাকতে পারবে না। কিন্তু সে কি আমাদের ওখানে থাকতে দেবে? দেখবি তোদের ওখানে গিয়েও হাঙ্গামা করবে, তখন তোদের সংসারের ওপর সমস্ত ঝড় গিয়ে পড়বে। কিন্তু দাদাটা যে এরকম কেন হয়ে যাচ্ছে বলো তো মা? সঙ্গদোষ, সঙ্গদোষ, সঙ্গদোষে ছেলেটা আমার নষ্ট হয়ে গেল। আপনাদের উচিত একবার থানায় জানানো। যখন আইনি আওতায় আনা হবে না, তখন দেখবেন এমনিতেই সোজা হয়ে যাবে। কে আমাকে পুলিশে দিতে চায়? কার এত বড় সাহস বে? এরে এরে, ও চলে এসেছে যে। আরে এরা কারা এসেছে? অতিথি দেখছি। তা আমার বাড়িতে কি দরকার? বাবা মাকে নিয়ে যেতে এসেছে আমাদের সাথে। তা নিয়ে চলে যাও না, শুধু বাড়ির কাগজপত্র আর সিন্ধুকের চাবিটা আমাকে দিয়ে যাও। তুই আবার আজকে নেশা করে এসেছিস? হ্যাঁ করেছি, বেশ করেছি। তাহলে কার কি যায় আসে? এদের এই বাড়ি থেকে দূর কর, নাহলে তোদের কপালে কিন্তু অনেক দুর্ভোগ আছে, অনেক দুর্ভোগ। আমরা চলে যাচ্ছি, অত চিন্তা করতে হবে না। চলো চলো, আমরা চলে যাই। নীলিমা চলো। আরে কি করেছো দেবাশিস? তুমি কি তোমার সংসারে এর আসবার কথাই বলছিলে? হ্যাঁ দাদা, আমি এর কথাই বলছিলাম। পরদিন থেকে দেখবে গ্রামের অনেক কিছুই পরিবর্তন হয়ে যাচ্ছে। কিভাবে? আমার এই ষাঁড় আমাকে দুভাবে সাহায্য করতে পারবে, গোবর দিয়ে আর এই গ্রামের বদমাশ লোকেদের সোজা করে। যাক বাবা, তবে আমাদের গ্রামের ঘুঁটের সমস্যাটা এবার মিটবে। কিন্তু খারাপ লোকেদের সাথে তোমার এই ষাঁড়ের কি সম্পর্ক সেটা তো... আজকে তো বিকেল হয়ে গেল, আজকে আর কিছু হবে না, কালকে সকালেই দেখতে পাবে। ঠিক আছে, কালকে সকাল পর্যন্ত আমি অপেক্ষা করলাম। তারপর দেখি সকালে কি জাদু করে তোমার এই ষাঁড়। এই দেখো দাদা, আমার এই নতুন সদস্যের কামাল। যাও ষাঁড় বাবা, তুমি তোমার কাজ শেষ করে দিয়ে চলে এসো। বেটাদেরকে গুঁতিয়ে একটু ঘায়েল করে দিয়ে এসো দেখি। ওরে বাবারে, মাজা ভেঙে গেল রে। আমি মনে হচ্ছে আর হাঁটতে পারবো না, আমার কোমর ভেঙে গেল। কেউ আমাকে বাঁচাও, আমার সব শেষ হয়ে গেল, বাঁচাও। ওরে বাবারে, এসবই আমার তোমাদেরকে কষ্ট দেওয়ার ফল। আমি আমি আর কোনোদিন তোমাদেরকে কষ্ট দেব না বাবা মা। শেষকালে তুই তবে বুঝতে পারলি, একটা ষাঁড় এসে তোর বুদ্ধিটা খুলে দিয়ে গেল। উরি বাবা, পেছন থেকে এসে দুম করে মেরেছে। আমি একেবারে ছিটকে গিয়ে দূরে পড়েছিলাম, কোমরটা কি লাগাল লেগেছে, একেবারে টনটন করছে, টনটন করছে। ঠিক আছে, তোকে আর বেশি কথা বলতে হবে না, তুই এখন চুপচাপ বিশ্রাম নে। আমরা আছি তো দাদা, তুই কোনো চিন্তা করিস না, তুই একদম সুস্থ হয়ে যাবি আগের মতো। ওরে ওরে, তোদেরকে আমি কত অপমান করেছি, আর তোরা আজকে আমার এই বিপদের দিনে আমার পাশে এসে দাঁড়িয়েছিস। সৎ মানুষেরা সেটাই করে, তোর মতো গাধারাই মাথা গরম করে গুরুজনদের অপমান করে। আমি এতদিনে বুঝতে পেরেছি তোমরা কেন আমাকে ওই ছেলেগুলোর সঙ্গ ত্যাগ করতে বলতে। আমার খুব বড় ভুল হয়ে গেছে। ঠিক আছে, এখন আর এত চিৎকার চেঁচামেচি করতে হবে না। আগে সুস্থ হয়ে ওঠ, তারপর তার কথা, যা হবে দেখা যাবে। সুস্থ হয়ে উঠবার পর তুই যা পারিস করবি, আমরা না হয় বৃদ্ধাশ্রমে চলে যাব। ও কথা বলো না মা, তোমরা ছাড়া যে আমার সংসারে আর কেউ নেই। কেন দাদা, তুই তোর বন্ধুদের নিয়ে এই শীতের দিনে নতুন সংসার গড়ে তুলবি, তোকে তো কেউ বারণ করেনি। না রে বউ, না, আমি পারবো না। দীপঙ্কর দা আসেনি? এসেছে, কিন্তু কোথায় গেছে জানি না। এই হলো ঘটনা। আমি এতদিনে বুঝতে পারছি তুমি সেই দিন কেন বলেছিলে যে সমস্ত কিছু আবার আগের মতো হয়ে যাবে। এতক্ষণে গিয়ে দেখো গে যাও, তোমাদের পরিবারের সকলের মধ্যে মিল হয়ে গেল বলে। তাহলে বলতে হবে
তোমার এই ষাঁড় গরু একদম দারুণ কাজ করেছে। এই শীতের দিনে নতুন করে একটা সংসারকে আবার তৈরি করে দিয়েছে। হ্যাঁ, সে তো বটেই। তবে আমার ষাঁড় খুব কথা শোনে জানো তো, সব কাজ করে দেয়, খুব মেহনতি। তবে শুধু বদলে খাবার চায়। বাবা বাবা বাহ! তোমার ভাগ্য ভালো বলতে হবে। তা এই ঘটনা আর কেউ জানে নাকি? আনিস জানে, তবে তাকে কাউকে বলতে বারণ করেছি। বললেও কিছু যায় আসে না। যাই ভাই, ওদিকে দেখি আবার কি হলো। তবে তোমাকে আমি একটা দাওয়াত দিতে চাই। আমাকে আবার কিসের দাওয়াত? তুমি যে আমাদের এত বড় উপকার করলে তার জন্য। বেশ বেশ, আমি না হয় তোমার দাওয়াতের জন্যই অপেক্ষা করব। ভালো ভালো খাবার চাই কিন্তু। হবে হবে, সব হবে।